পাকিস্তানের আভ্যন্তরীণ কোন্দল এবার যে জায়গায় পৌঁছে গেল তাতে আন্তর্জাতিক স্তরের সামনে থেকে তারা খবর চাপা রাখতে আর পারছে না। পিওকেতে কালকে এমন এক ঘটনা ঘটেছে যা পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্বয়ং ঘুম উড়িয়ে দিয়েছে। পিওকেতে দিনের পর দিন সেনাবাহিনীর সঙ্গে সাধারণ মানুষের সংঘাত চলছে। প্রায় 60,000 মানুষ সেনাবাহিনীর বিপক্ষে রাওয়ালকোটে ধর্ণা দিয়েছে এবং দিনের পর দিন সেনাবাহিনী তাদের উপর দমনপীড়ন নীতি প্রয়োগ করেও তাদেরকে কিন্তু দমাতে পারেনি। আর কালকে সেই পিওকেতে আননোন গানম্যান দ্বারা খতম হয়ে গেল পাকিস্তান প্রধানমন্ত্রীর প্রধান সহকারী এসএসজি কমান্ডার আসিফ ইউসুফ। প্রধানমন্ত্রীর সহকারী এসএসজি কমান্ডার, যা দেশের টপ মোস্ট সিকিউরিটি পার্সোনালদের মধ্যে পড়ে, তাকে আননোন গানম্যান প্রকাশ্যে রাস্তায় পিওকেতে খতম করে দিয়ে চলে গেল। তা কিন্তু নিঃসন্দেহে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শাহবাজ শরীফের ঘুম উড়িয়ে দিয়েছে এক ঝটকায়। আননোন গানম্যানের দাপট পাকিস্তান জুড়ে কিন্তু ক্রমশ বাড়ছে। একদিকে বিএলএ বালুচিস্তান লিবারেশন আর্মি, অন্যদিকে টিটিপি, পিওকের সাধারণ মানুষের আন্দোলন, যারা ভারতের সঙ্গে সংযুক্ত হতে চাইছে, যারা মনে করছে পাকিস্তান সেনাবাহিনী দিনের পর দিন তাদেরকে ডিপ্রাইভ করেছে। সিন্ধ প্রদেশের স্বাধীনতার আন্দোলন, সিন্ধ রেঞ্জার্সদের বিপক্ষে যে আন্দোলন চলছে, এই সকল কাণ্ড কারখানার ভিতরে পাকিস্তান প্রধানমন্ত্রীর এসএসজি কমান্ডার আসিফ ইউসুফ, তিনি আননোন গানম্যানের দ্বারা প্রকাশ্যে রাস্তায় গুলি খেয়ে খতম হয়ে গেলেন। তা পাকিস্তানের সুরক্ষার জন্য বড় সড় প্রশ্নচিহ্ন উঠে গেল। পাকিস্তান সরকার এ বিষয়ে সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি, কারণ তারা যদি বিবৃতি দিত তাহলে তাদেরকে স্বীকার করতে হতো তাদের দেশে সিকিউরিটি পার্সোনালদের মধ্যে এই ধরনের ঘটনা ঘটেছে। এসএসজি কমান্ডার একটা দেশের যে সিকিউরিটি হয়, সুরক্ষা হয়, তার মেরুদণ্ড। আপনারা জানেন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী সুরক্ষায় কিন্তু এসএসজি কমান্ডাররা থাকেন এবং এটি দেশের সর্বোৎকৃষ্ট মানের সেনাবাহিনীর প্রাইম স্তর বলা হয়, সর্বোচ্চ স্তর বলা হয়। সেই এসএসজি কমান্ডারকে প্রকাশ্য রাস্তায় আননোন গানম্যান মারছে। অর্থাৎ পাকিস্তানে যেভাবে শেষ 5 বছর ধরে একাধিক জেহাদি জঙ্গিকে আননোন গানম্যান খতম করছে, আজকে প্রধানমন্ত্রীর প্রধান সহকারী এসএসজি কমান্ডারকে আননোন গানম্যান খতম করে দিল, তাও আবার পিএকেতে ভরা রাস্তায়। পাকিস্তান সরকার বিবৃতি না দিলেও এই খবর কিন্তু দাবানলের মতো ছড়িয়ে পড়ে। একাধিক নিউজ আর্টিকেলে এই খবর কিন্তু সামনে চলে আসে এবং শেষ একদিন ধরে পাকিস্তানের যে খবর নিয়ে আন্তর্জাতিক স্তরে সবচেয়ে চর্চিত একটা কর্মকাণ্ড তৈরি হলো আন্তর্জাতিক স্তরে, তার মধ্যে প্রধান এই আসিফ ইউসুফের রহস্য মৃত্যু। পিছনে কে আছে? কেনই বা আসিফ ইউসুফকে মারার চেষ্টা করা হলো এবং প্রধানমন্ত্রীর এসএসজি কমান্ডারকে মেরে আলটিমেটলি প্রধানমন্ত্রী এবং আসিফ মুনিরকে কি বার্তা দেওয়া হলো? বুঝিয়ে দেওয়া হলো আমরা তোমাদের ভিতরে ঢুকে এইভাবে তোমাদের টপ মোস্ট সিকিউরিটি অফিসারকে মারতে পারি, তাহলে আমরা তোমাদেরকেও এইভাবে খতম করতে পারবো। দেখুন, পাকিস্তানকে খতম করার হলে অনেক আগেই ভারতই হয়তো খতম করতে পারতো, কিন্তু দিনের পর দিন পশ্চিমা বিশ্ব যেভাবে পাকিস্তানকে পিছন থেকে ব্যাক করেছে, তাতে ভারতের ডিপ্লোম্যাটিক জটিলতাটা কিন্তু বেড়ে যাবে যদি পাকিস্তানের উপর অ্যাগ্রেসিভ স্টেপ নেয়। এই যেমন ধরুন, কালকে ব্রিটেন হঠাৎ করে ঘোষণা করে বসেছে যে তারা পাকিস্তানকে $153 মিলিয়ন সাহায্য করছে। কেন সাহায্য করছে? এর পিছনে কারণটা কি? আপনারা পরিষ্কার বুঝতে পারবেন এর পিছনে এক আন্তর্জাতিক বড় খেলা আছে এবং কিছুটা ভারতকে চাপে রাখার খেলা, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ একদিকে যখন পাকিস্তানের আভ্যন্তরীণ কোন্দল চরম সীমায় পৌঁছে গেছে এবং পাকিস্তান যখন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, সেনাবাহিনীর আভ্যন্তরীণ কোন্দল, বালুচিস্তান লিবারেশন আর্মি, টিটিপি, সমস্ত দিক দিয়ে পাকিস্তান জর্জরিত, ঠিক তখন ব্রিটেন $153 মিলিয়ন নিয়ে পাকিস্তানের পাশে ঝাঁপিয়ে পড়লো। পাশাপাশি কালকে আরো একটি কাণ্ড ঘটলো। ব্রিটেনের অন্যতম বড় টপ মোস্ট যদি বলা হয় ক্রিমিনাল, যিনি পাকিস্তানের দ্বৈত নাগরিকত্ব যার ছিল বা আছে, তাকে ব্রিটেন যখন পাকিস্তানে ফেরত পাঠাতে চাইলো, পাকিস্তান বলে দিল আমরা তাকে ফেরত নেব না। অথচ ব্রিটেন কার্যত চুপ এবং পাশাপাশি $153 মিলিয়ন পাকিস্তানকে সাহায্য করলো। কালকে যে খবর সামনে এসেছে তাকে সেখানে বলা হচ্ছে যে ব্রিটেনের জেলে এখন বন্দী আছেন সাবির আহমেদ নামক এক টপ মোস্ট ক্রিমিনাল। একটি বা দুটো নয়, 30টিরও বেশি লড়াকু ও নিষ্পাপ শিশুর উপর নির্মম নির্যাতনের দায়ে 2012 সাল থেকে তাকে 22 বছরের সাজা দেওয়া হয়েছিল ব্রিটেনের কোর্ট মারফত। ব্রিটেন তার নাগরিকত্ব বাতিল করে দেয় এবং তার যেহেতু দ্বৈত নাগরিকত্ব ছিল, অর্থাৎ পাকিস্তানেরও তিনি নাগরিক, তাই পাকিস্তানে ফেরত পাঠানোর চেষ্টা করা হয় ব্রিটেনের পক্ষ থেকে। কিন্তু পাকিস্তান বলে দেয় এটা তোমাদের সমস্যা, আমাদের সমস্যা নয়। অর্থাৎ একদিকে যখন ব্রিটেন কোটি কোটি টাকা দিচ্ছে ইসলামাবাদে,
তখন ইসলামাবাদও আবার তাদের দেশের সব থেকে ঘৃণিত ক্রিমিনালকে ফেরত নিতে রাজি হচ্ছে না। এটা পরিষ্কার বোঝা যায় এই ধরনের ম্যানেজমেন্ট যেটা পশ্চিমা বিশ্ব পাকিস্তানের সঙ্গে করতে চাইছে তা আসলে কতটা ভুল এবং কতটা রিস্কি। একটু পিছনে ফিরে তাকাতে হবে এই ঘটনা যদি আপনারা ভালো করে বুঝতে চান। তাহলে 2012 সালে যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টারে একটি ভয়ঙ্কর গ্রুমিং গ্যাং বা শিশু পাচার ও নির্যাতন চক্রে সন্ধান পায় পুলিশ। আর এই পুরো চক্রের মাস্টারমাইন্ড ছিল 73 বছর বয়সী সাবির আহমেদ। মাত্র 14 বছর বয়সে পাকিস্তান থেকে ব্রিটেনে আসা সাবির সেখানে দ্বৈত নাগরিকত্ব নিয়ে বসবাস করতে শুরু করে। পরবর্তীকালে 12 থেকে 13 বছরের অসহায় মেয়েদের মাদক ও অ্যালকোহলের লোভ দেখিয়ে বছরের পর বছর পাশবিক নির্যাতন চালাতে সাবির আহমেদ। আদালত তাকে 30টি ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করে 22 বছরের জেল দেয়। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোনো দ্বৈত নাগরিক যদি কোনো দেশের বিপক্ষে এই ধরনের জঘন্য অপরাধ করে তাহলে ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নিয়ে তাকে তার আগের দেশে ফেরত পাঠানো যায়। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিক সেটাই করেছিল। সাবির আহমেদের ব্রিটিশ পাসপোর্ট বাতিল করা হয় এবং আইনত এখন সে শুধু পাকিস্তানের নাগরিক। কিন্তু এবারই পাকিস্তান টুইস্টটি কিন্তু আন্তর্জাতিক স্তরের সামনে নিয়ে আসে। তারা পরিষ্কারভাবে বলে দেয় যে ব্রিটেনেই সাবির তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছে এবং অপরাধও সেখানে করেছে। ফলে পাকিস্তানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, এটি ব্রিটেনের আভ্যন্তরীণ বিষয়। অর্থাৎ পাকিস্তানের এক নাগরিক ব্রিটেনে গিয়ে অপরাধ করবে এবং ব্রিটেনের আভ্যন্তরীণ বিষয় হয়ে যাবে, সেটাও কিন্তু পাকিস্তান ব্রিটেনকে মুখের উপর জবাবটা দিয়ে দিল। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, দুধ কলা দিয়ে যদি কাল সাপ পোষো সেই সাপ কোনো না কোনো দিন তোমাকেই ছোবল মারবে। এই ঘটনায় ব্রিটিশ নাগরিকদের মধ্যেও ক্ষোভের জন্ম হয়। পাশাপাশি একাধিক টুইট কালকে সামনে আসে যখন বলা হচ্ছে ব্রিটিশ নাগরিকরা এবং একাধিক বিরোধী মন্ত্রীরা বলছে যে এই অবস্থায় দাঁড়িয়েও কেন ব্রিটেন পাকিস্তানকে $153 মিলিয়ন বা পাউন্ড দিয়ে পুরস্কৃত করলো, কেন পার্লামেন্টের মতো একটি জায়গায় এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো। তখন পরিষ্কারভাবে ব্রিটেন বলে দেয় যে পাকিস্তানকে এই সাহায্য করা হচ্ছে কারণ পাকিস্তানকে সাহায্য করতে চাইছে ব্রিটেন, যেহেতু পাকিস্তান বিপুলভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে এবং তাদের দেশে জঙ্গি দমন করা তাদের নীতি, তাই পাকিস্তানকে সাহায্য করছে ব্রিটেন সরকার। অদ্ভুত বিষয়, যে দেশের মূল ভিত্তিটাই হলো জঙ্গিপনা, তাদের দেশে জঙ্গি আক্রমণ বা জঙ্গি দমন পীড়নের জন্য ব্রিটেন সাহায্য করছে এবং আন্তর্জাতিক স্তর কার্যত চুপ। ব্রিটেনের পক্ষ থেকে সরকারিভাবে বলা হচ্ছে যে সন্ত্রাস দমনের জন্য এই টাকা পাকিস্তানকে তারা দিচ্ছে। অর্থাৎ ব্রিটেন এখন ভয় পাচ্ছে যে আফগানিস্তান সীমান্তে যদি সন্ত্রাসী আক্রমণ বাড়ে তাহলে ব্রিটেনের উপর চাপ বাড়বে এবং এর জন্য তারা পাকিস্তানকে সন্ত্রাস দমনের জন্য ফান্ডিং করছে। পাশাপাশি ইললিগাল মাইগ্রেন্ট নিয়ন্ত্রণ অর্থাৎ অভিবাসন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ব্রিটেন। পাকিস্তানের সামাজিক স্তরে যদি সংকট আসে তাহলে এই পাকিস্তানিরা কোথায় যাবে? ব্রিটেনে যাবে এবং ব্রিটেন বর্তমান প্রধানমন্ত্রীকে হারিয়ে কার্যত বুঝেছে এই উগ্র ইসলামীপন্থী এই ধরনের মানুষ যদি ব্রিটেনে যায় তাহলে ব্রিটেনের কালচার বদলে যাবে, ডেমোগ্রাফি বদলে যাবে এবং এর জন্যই পরিষ্কারভাবে ব্রিটেন চাইছে যে পাকিস্তান যেন নিজের দেশের নাগরিকদের নিজেদের দেশেই রাখতে পারে। পাশাপাশি কূটনৈতিক চাপ যদি এই সাহায্য বন্ধ করে দেয় তাহলে পাকিস্তান সম্পূর্ণভাবে চীনের দিকে বা রাশিয়ার দিকে ঝুঁকে যেতে পারে, যা কোনোভাবেই পশ্চিমা বিশ্ব চাইছে না। তবে একটা জিনিস বাস্তব, যে পাকিস্তানকে দিনের পর দিন ফান্ডিং করে এরা ভারতের বিপক্ষে চাপ তৈরি করার চেষ্টা করছে। ভারত প্রভাবশালী হয়ে যাবে, ভারত ব্রিটেনকে ছাপিয়ে যাবে, ব্রিটেনের থেকে একাধিক বিষয় এগিয়ে যাচ্ছে ভারত, এটা ব্রিটেন কোনোভাবেই মেনে নিতে পারছে না। ফলে পাকিস্তানকে যদি এই ধরনের টাকা দিয়ে বাঁচিয়ে রাখা যায়, পাকিস্তান যদি এই টাকা সেনাবাহিনীতে ইনভেস্ট করে তাহলে ভারতের উপর তারা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের নাশকতা ছক করতে পারবে এবং ভারতের যে ফোকাস সেই ফোকাস পয়েন্টটাও ঘুরে যেতে পারে এবং দিনের পর দিন পশ্চিমা বিশ্ব সেই কাজটাই করেছে। এবারও দেখুন সেই কাজটাই কিন্তু করলো পশ্চিমা বিশ্ব, ব্রিটেন। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো ঘটনাটি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।